আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েলের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো ইউরোপ। আর এমনটা কেন হলো যে ইউরোপ ইসরায়েলের বিরুদ্ধে সাধারণত টু শব্দ করে না, তারা এবার এত রেগে গেল কেন? ইউরোপের অনেক দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। আসলে এই ঘটনা ফ্লোটিলা কনভয়কে ঘিরে। ফ্লোটিলা নামে যে বহরটি গিয়েছিল সেখানে ৩০০-এরও বেশি অ্যাক্টিভিস্ট ছিলেন এবং তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। সবাই একত্রিত হয়েছিল। ছোট ছোট জাহাজ একত্রিত হয়ে সেই ফ্লোটিলা বহর ইসরায়েলের দিকে অর্থাৎ গাজার দিকে এগোচ্ছিল। ইসরায়েল গিয়ে তাদের থামায় এবং গ্রেফতার করে। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু আপনি কি জানেন তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে? সন্ত্রাসীদের সঙ্গেও যেরকম আচরণ করা হয় না, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করা হয়েছে। ফ্লোটিলা বহরের সব অ্যাক্টিভিস্টকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রেফতার করে ইসরায়েলে নিয়ে যায়। এখন এই দৃশ্যটা দেখুন। যাদের মারধর করা হচ্ছে, অপমান করা হচ্ছে, গালাগালি দেওয়া হচ্ছে, তারা ছিল এই ফ্লোটিলা বহরের অ্যাক্টিভিস্ট। বেন গভির নিজে সেখানে উপস্থিত ছিল। ইসরায়েলের এর চেয়ে নোংরা নেতা আর হতে পারে না। সে নিজে ওই ডিটেনশন সেন্টারে যায়। সেখানে দেখা যায় ইউরোপীয় অ্যাক্টিভিস্টদের, মেয়ে হোক, ছেলে হোক, শিশু, বৃদ্ধ, যেই হোক না কেন, সবার হাত পা বেঁধে রাখা হয়েছে। সন্ত্রাসীদের মতো তাদের মাথা নিচু করে রাখা হয়েছিল এবং প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। যতটা নির্যাতন করা সম্ভব ততটাই করা হয়েছে। আর এই ভিডিও নিজেই ওই বেন গভির প্রকাশ করেছে। সে নিজে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানে সে গালাগালি করছে, অশ্লীল কথা বলছে এবং উল্টাপাল্টা মন্তব্য করছে। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে যায়, ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। ইউরোপ খুবই ফেটে পড়ে। ইউরোপের অনেক দেশ মুহূর্তের মধ্যেই ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে, ইসরায়েলের উপর চাপ তৈরি করতে শুরু করে এবং ইসরায়েলের ভাবমূর্তি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির এবং ইসরায়েলি সেনাবাহিনী যে কাজ করেছে তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। ইসরায়েল যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে নিজের ভাবমূর্তি বাঁচাতে, সেটাও এতে আরও ব্যর্থতার দিকে যাচ্ছে। নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে এমন আচরণ করে ইসরায়েল নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে। এরপর কি হলো এই টুইটটি দেখুন। নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে উঠেছেন। হ্যাঁ, নেতানিয়াহু বলছেন যে বেন গভির যা করেছে তা সম্পূর্ণ ভুল। আমরা এমন করতে পারি না। অর্থাৎ এখন তো তাদের বলতেই হবে যে মানবতা ও মানবাধিকারের বিরুদ্ধে এমন কাজ করা যায় না। যাই হোক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বেন গভিরের সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যা হয়েছে তা ভুল হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেই ভিডিওটি রিটুইট করে সমালোচনা করেছেন যে বেন গভির যা করেছে এবং আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ভুল। আপনি জানেন, বেন গভিরের জায়গায় নেতানিয়াহু কিংবা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী থাকলেও একই কাজ করতেন। কিন্তু যেহেতু ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে গেছে, তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে বাধ্য হয়ে সমালোচনা করতে হয়েছে। পুরো বিশ্বে, বিশেষ করে ইউরোপে, ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। এদিকে ইসরায়েল আবারও গাজার উপর হামলা চালিয়েছে। পরশুও করেছে, গতকালও করেছে, আজও আবার করেছে। দেখুন। ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘে ফিলিস্তিন ভাইস প্রেসিডেন্সির ভূমিকা পেয়েছে। ফিলিস্তিন এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে বসবে। এখন আমেরিকা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে যে তোমরা জাতিসংঘের এই বৈঠকে অংশ নেবে না। ভাইস প্রেসিডেন্সি তো দূরের কথা, এই মিটিংয়েও অংশ নেবে না। কারণ যদি ফিলিস্তিন জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে ফিলিস্তিনের কণ্ঠ আরও শক্তিশালী হবে, ইসরায়েলের সমালোচনা বাড়বে এবং জাতিসংঘে বহু দেশ ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেবে। তাই আমেরিকা সর্বশক্তি দিয়ে চাপ সৃষ্টি করছে যে কোনো ফিলিস্তিনি যেন ভাইস প্রেসিডেন্সি গ্রহণ করে জাতিসংঘে যোগ না দেয়, জাতিসংঘের বৈঠকেও না যায়। অন্যদিকে সোমালিল্যান্ড জেরুজালেমে তাদের দূতাবাস খুলেছে। সোমালিল্যান্ডকে এখন পর্যন্ত কেবল ইসরায়েলি স্বীকৃতি দিয়েছে, অন্য কেউ এখনও স্বীকৃতি দেয়নি। চেক প্রজাতন্ত্র বলেছে ইউরোপীয় ইউনিয়ন যদি ইসরায়েলের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বা ব্যবসায় নিষেধাজ্ঞা দেয়, তাহলে তারা ইসরায়েলকে সাহায্য করবে এবং সেই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করবে। এদিকে ইসরায়েলের এক ব্রিগেডিয়ার ঘোষণা করেছেন, বরং বলা ভালো সতর্কবার্তা দিয়েছেন যে যদি আমরা আরও বেশি মাত্রায় মোবিলাইজেশন না করি, সাধারণ মানুষকে আরও বেশি করে সেনাবাহিনীতে নিয়োগ না দেই, তাহলে আমাদের আইডিএফ ভেঙে পড়বে, আমাদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে। অন্যদিকে নিজেদের স্বভাব অনুযায়ী ইসরায়েল আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আর এটাকে আদৌ কী ধরনের যুদ্ধবিরতি বলা যায় আল্লাহই ভালো জানেন। আবারও ইসরায়েল লেবাননের উপর ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার পরের দৃশ্য আপনাদের সামনে। لا إله إلا الله এদিকে হিজবুল্লাহর ছোড়া রকেট ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানতে দেখা গেছে।
লেবাননের ভেতরে অবস্থানরত আইডিএফের এক সিনিয়র কমান্ডার হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন যে মধ্যস্থতাকারীরা একটি আনুষ্ঠানিক চিঠি প্রস্তুত করছে। সে চিঠিতে আমেরিকা ও ইরান উভয় দেশই স্বাক্ষর করবে। স্বাক্ষরের পরপরই দুই দেশ যুদ্ধ শেষ করবে এবং এরপর 30 দিন ধরে আলোচনা চলবে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এই বিষয়টিতে নেতানিয়াহু ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। এতটা রেগে গিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছিল। যাই হোক, এইসব আলোচনা বিতর্কের পর পুরো বিষয়টি সামনে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের উত্তরের অপেক্ষায় আছেন এবং আশা করছেন খুব দ্রুতই ওই চিঠিতে স্বাক্ষর হয়ে আসবে। স্ট্রেইট অফ হরমুজে ইরান সীমারেখা তৈরি করে দিয়েছে। দেখুন, যে দুটি লাইন আপনি দেখতে পাচ্ছেন সে লাইন ইরান টেনে দিয়েছে। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরের মাঝের এই পথ দিয়ে যাতায়াত করতে হলে এখন ইরানের অনুমতি লাগবে। অন্যদিকে জর্ডান জানিয়েছে যে তারা একটি ড্রোন ভূপাতিত করেছে, তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল তা জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাত ইরাক সরকারকে বলেছে যে আপনার ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর হামলা চালানো হচ্ছে, এসব হামলা অবিলম্বে বন্ধ করান। ইসরায়েলি এয়ারলাইন্স জানিয়েছে যে এই যুদ্ধের কারণে তাদের $67 মিলিয়ন ক্ষতি হয়েছে। তাই আপনি বুঝতে পারছেন ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও তারা ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে। এদিকে আরব গণমাধ্যম দাবি করেছে এবং আরব মিডিয়ার এই রিপোর্টগুলো অনেক সময় সত্য প্রমাণিত হয়। আরব গণমাধ্যম দাবি করেছে যে ইসরায়েল লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে। হ্যাঁ, এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পার্লামেন্ট স্পিকার সহ শীর্ষ নেতাদের গোপনে হত্যা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে এই যুদ্ধ যা শেষ হওয়ার পথে এবং যে আলোচনা চলছে তা ব্যর্থ হয়ে যায় এবং আবারও যুদ্ধ শুরু হয়। ইউএই এর এক সরকারি কর্মকর্তা টিভি চ্যানেলে বলেছেন যে ইরানকে বদলাতে হবে। ইরান আমাদের বা অন্য কোনো দেশকে এটা বলতে পারে না যে আমরা যেন ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করি বা ইসরায়েলের সাথে সম্পর্ক শেষ করে দেয়। আমাদের দেশে ইসরায়েলের কোনো ঘাঁটি নেই, আর ইরানের কোনো অধিকার নেই আমাদের বলে দেওয়ার যে কার সঙ্গে সম্পর্ক রাখবো আর কার সঙ্গে রাখবো না। তিনি আরও বলেন, ইরানের যে বিপ্লব হয়েছিল এখন সময় এসেছে সেটি পরিবর্তনের। সেই বিপ্লবটাই ভুল ছিল। সম্মানিত মুসলিম উম্মাহ, এই বিষয়টি দেখুন এবং ইউএই এর এই জঘন্য চেহারাটি বুঝুন। শাহের আমলে যখন ইরানে উন্মুক্ততা ও পাশ্চাত্যধর্মী জীবনযাপন ছিল তখন সেখানে বিপ্লব আসে এবং সেখানে ইসলামী আইন চালু হয়। সব কিছু বদলে যায় এবং আজ ইরান ইসলামিক রিপাবলিক অব ইরান হয়ে ওঠে। কিন্তু ইউএই এর এ সরকারি কর্মকর্তা বলছেন এটা ভালো হয়নি। অর্থাৎ বাস্তবতা হলো ইউএই নিজেই উন্মুক্ত ও পশ্চিমা সংস্কৃতির পক্ষে, তাদের সেটাই পছন্দ। তাদের তথাকথিত বিপ্লব হলো বেলি ডান্স, খোলামেলা পোশাক, মদ পরিবেশন ইত্যাদি। তাই এই হারামিগুলো ইরানের বিপ্লবকে কেন পছন্দ করবে? বাকি তোমরা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাখো বা তাদের অনুসরণ করো, তাতে কার কি আসে যায়? বিশ্বের সামনে ইউএই ইতোমধ্যেই উন্মোচিত হয়ে গেছে। সৌদি আরবও এতটা হারামি পণ করে না যতটা ইউএই করে। এখন দেখুন, সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে, বলেছে ইরানের উপর হামলা না করা ভালো সিদ্ধান্ত ছিল। এরপর এক বন্ধু ও ভাইয়ের মতো সৌদি আরব ইরানকে অনুরোধ করেছে যে আমেরিকার সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করুন। এর চেয়ে পরিষ্কার বার্তা আর কি হতে পারে? কিন্তু এ জারজ ইউএই কি বলছে? তারা বলছে আমরা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাখবো, বাকিটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আরে তোমরা ওদের বাপ মানো, তোমরা নিজেদের বোন আর কন্যাদের নিয়ে ইহুদিদের সামনে গিয়ে বিলিয়ে দাও, তাতে আমাদের কি? এদিকে ইরাকের ভেতরে পিকেকে সংশ্লিষ্ট কুর্দি যোদ্ধাদের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে ইরান কুর্দি যোদ্ধাদের ছেড়ে দিচ্ছে না, যারা ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। ইরান ধারাবাহিকভাবে তাদের উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেছেন আমেরিকা আবারও যুদ্ধ চায় এবং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এদিকে ইরান একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখানো হয়েছে যে তারা স্ট্রেইট অফ হরমুজে একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা করেছে। তাদের দাবি ট্যাঙ্কারটি ইরানের অনুমতি ছাড়া এবং কোনো কর বা অর্থ পরিশোধ না করে স্ট্রেইট অফ হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা পিছিয়ে দিয়েছিলেন কারণ তখন হজের মৌসুম শুরু হয়ে গিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান সৌদি আরবে যাচ্ছিল। সেই সময় ইরানের উপর হামলা হলে ট্রাম্পের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি হতো। যদিও ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেছেন, তবুও তার উপর পুরোপুরি ভরসা করা যায় না, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকা এখনও দ্রুতগতিতে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। এক নারী ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বলেছেন, যদি চীন বা রাশিয়া ইউরোপীয় অ্যাক্টিভিস্টদের গ্রেফতার বা অপহরণ করত তাহলে আপনারা কি করতেন? কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক ও ইউরোপীয় অ্যাক্টিভিস্টদের আটক করেছে, আর আপনারা হাসছেন। ধিক্কার আপনাদের, shame on you। এই ভিডিওটি দেখুন। Y por cierto, señora Kallas, Israel lleva 24 horas, que se dice pronto, en pleno Mediterráneo, secuestrando barcos y secuestrando ciudadanos europeos. Le hace gracia, ¿verdad? ইরান স্ট্রেইট অফ হরমুজের বিকল্প হিসেবে আরেকটি পাইপলাইন তৈরি করছে এবং বলা হচ্ছে এর প্রায় 50% কাজ শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো।
আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।